প্রাণারাম 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 প্রাণারাম। নমস্কার। সৎ কথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 296তম দিনের পর্ব প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 1 মে, আমাদের ঐতিহাসিক মে দিবস যেরকম সেরকম আজকে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস, অর্থাৎ রামকৃষ্ণ মঠ এবং মিশন আমরা যেটি বলি, সেই রামকৃষ্ণ মিশনের আজ প্রতিষ্ঠা দিবস। তাই প্রতিষ্ঠা দিবসের পুণ্য লগ্নে আমরা আজ ভগবান শ্রীরামকৃষ্ণের বেদিতলে মিলিত হয়েছি তার স্মরণ মনন অনুধ্যান করার জন্য। এবং এই অনুধ্যানের বিষয় উত্তরণের এক নাম রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন মানেই উত্তরণ, রামকৃষ্ণ মিশন মানেই উদ্বোধন, রামকৃষ্ণ মিশন মানেই জাগরণ। আমাদের মধ্যে যে আত্মচৈতন্য রয়েছে তাকে জাগরিত করার জন্য যদি কোনো প্ল্যাটফর্ম দরকার হয় তাহলে সেটি রামকৃষ্ণ মিশন। এবং সেই চৈতন্য জাগরণের পর, সেই চৈতন্যের উদ্বোধনের পর যদি মানুষ থেকে দেবত্বে উত্তীর্ণ হতে হয়, যেটি স্বামীজি বারবার ধর্মের সংজ্ঞায় বলতে গিয়ে বলেছেন, রিলিজিয়ন ইজ নট এ জার্নি ফ্রম কলকাতা টু কেদারনাথ, বাট অফকোর্স রিলিজিয়ন ইজ এ জার্নি ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। অর্থাৎ এই ছিলাম পশু, হয়েছি মানুষ, হতে হবে দেবতা। এই যে দেবতা হওয়ার উত্তরণ, সেই উত্তরণের অন্যতম যে ভূমি, যে মাধ্যম, সেটি রামকৃষ্ণ মিশন। যে রামকৃষ্ণ মিশনের ত্যাগ, তপস্যা, সেবা এবং মানব কৃষ্টি সংস্কৃতির নানান যজ্ঞার্থে যে বলিদান, সেইটির মাধ্যমে আমরা যেন এগিয়ে যাই। এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আজকে পুণ্য লগ্নে আমরা সেই প্রতিষ্ঠা দিবসের একটু স্মরণ মননের মাধ্যমেই আজকের সৎকথার দিনটিকে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার দিনটিকে অতিবাহিত করব। আমরা সাধারণ গৃহস্থ মানুষ, আমাদের বাক্য বিন্যাসও হয়তো ঠিক নয়, বাক শৈলীও ঠিক নেই। আমরা শুধু মনের ভাব আর আকুতি নিয়ে ঠাকুরের স্মরণ মনন করার জন্য একত্র হয়েছি। ভাববেন না কোথাও আমরা লেকচার দিচ্ছি, কোথাও আমরা উপদেশ দিচ্ছি, কোথাও আমরা জ্ঞান দিচ্ছি। কারণ ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই লেকচার শব্দটি পছন্দ করতেন না, আমরাও করি না, আমি ব্যক্তিগতভাবেও তাই নয়। এটি যেন ভাব বিনিময়। তাই আমার যদি কোথাও ভুল হয়, আপনাদের সকলের চরণে আমার প্রণতি জানিয়ে ক্ষমা ভিক্ষা করে আমরা শুরু করি। সংঘ। আমরা জানি যে সংঘ বলতে বোঝায় এমন একটি মানব গোষ্ঠী যারা একইভাবে ভাবিত হয়ে ঋগ্বেদের ভাষায় একই প্রকার সংকল্প, সমানীব আকুতি, একই প্রকার মনোবৃত্তি, সমানমস্তু বহ মন, এবং একই প্রকার হৃদয়াভূতি সম্পন্ন, সমানা হৃদয়ানীব হয়ে একটি মহৎ আদর্শের এবং তদনুকূল রীতিনীতি বা কার্যধারার অনুসরণ করে চলেন। সঙ্গচ্ছদ্ধম, অর্থাৎ সেই সঙ্গচ্ছদ্দম সংবদধ্বং সং মে মা সমানীব আকুতি সমানস্তু বমন, যেটি আমরা পড়ে এসেছি সেইটি সঙ্গ। আমরা যদি শ্রীরামকৃষ্ণদেবের সমগ্র জীবন দর্শনটিকে দেখি তাহলে দেখতে পাই সেখানে বারবার বলা হয়েছে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, যত মত তত পথ, এবং ঈশ্বরই সব হয়েছেন, জীবই শিব, এই বুদ্ধিতে সকলের সেবা করা, এবং সেটি গৃহস্থ সন্ন্যাসী সকলেই নির্বিশেষে করবেন। এবং জ্ঞান, কর্ম, ভক্তি ও যোগ অর্থাৎ ধ্যান সহায় শ্রীরামকৃষ্ণের ছাঁচে এই সর্বাঙ্গ সুন্দর জীবন বা চরিত্রটি যারাই গঠন করবেন তারা সবাই এই রামকৃষ্ণ মিশনের অঙ্গ। প্রভু মহারাজ সুন্দর করে বলেছিলেন, জেনারেলি ইট রামকৃষ্ণ সংঘ is used to denote only the monastic members. I have used it to include the lay devotees also. অর্থাৎ যারা আমরা গৃহস্থ মানুষ তাদেরকেও যেন প্রভু মহারাজ যুক্ত করে নিচ্ছেন। এবং এই শ্রীরামকৃষ্ণ সংঘের উৎপত্তি যে হবে তার প্রাক সংবাদ শ্রী শ্রী জগন্মাতা ঠাকুরের মানস দর্পণে উদ্ভাসিত করেছিলেন। লীলা প্রসঙ্গে আমরা পাচ্ছি
যে দ্বাদশ বর্ষব্যাপী সাধনার অন্তে ঠাকুরের উপলব্ধি হইয়াছিল যে শ্রী শ্রী জগৎমাতার যন্ত্রস্বরূপ হইয়া নিজ জীবনে প্রকাশিত উদার মতের বিশেষভাবে অধিকারী নব সম্প্রদায় তাহাকে প্রবর্তিত করিতে হইবে। এবং দেহত্যাগের আগে সেই জন্য তিনি নরেন্দ্রনাথকে শক্তি সঞ্চার করলেন, বলেছিলেন, দেখ তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদেরকে খুব ভালোবেসে আর যাতে ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয় তার ব্যবস্থা করবি। এবং সেই গৃহস্থ ভক্তরা এলেন, এবং সেই সন্ন্যাসীদের সাথে গৃহস্থ ভক্তরাও এলেন। রামচন্দ্র দত্ত কাঁকুড়গাছিতে নিজ মন্দিরে প্রতিষ্ঠিত মন্দিরে পূজা অর্চনা করলেন, উৎসব করলেন। অক্ষয় সেন শ্রী রামকৃষ্ণ পুঁথি রচনা করলেন। দুর্গাচরণ নাগ, পূর্ণচন্দ্র ঘোষ মাস্টারমশাই সেই সময় 3টি স্কুলের হেডমাস্টারমশাই করছেন। একটির উপার্জন বরানগর মঠে দিচ্ছেন, অন্যটি শ্রী মা এবং ভক্ত সেবায় দিচ্ছেন, এবং তৃতীয়টি তাঁর পরিবারের জন্য ব্যয় করছেন। এবং সেই জন্য স্বামীজি বলছেন, যারা আমার মুক্তি করবে তারা ইতো নষ্ট তত ভ্রষ্ট হয়ে যাবে। সেই জন্য শিষ্য কল্যাণানন্দকে সুন্দর করে বললেন, শুধু কর্ম দ্বারা লোক ধর্মপথে অগ্রসর হতে পারে না, তার সঙ্গে উপাসনাও বিশেষভাবেই প্রয়োজন। এবং এই যে আমরা দেখি, সেই জন্য তার আগে যদি আমরা ফিরে যাই, যে 1 জানুয়ারি 1886 যেখানে তিনি হাড়ি ভেঙে যাচ্ছেন, অন্তরঙ্গ বহিরঙ্গের ডিফারেন্সিয়েট করে দিচ্ছেন, আশিষ্ট বলিষ্ঠ দৃঢ়িষ্ঠ যুবকদের ত্যাগব্রতের বীজটি দিচ্ছেন সমষ্টি জীবনে সংহতি রাখার জন্য এবং ভালোবাসার জন্যই ভালোবাসা। সেখানে নরেনকে শিক্ষা দিচ্ছেন, গৃহস্থ সন্ন্যাসীর আদর্শ পালন করতে বলছেন, এবং ভক্ত গোষ্ঠী তৈরি করছেন, এবং মহৎ আদর্শ জগৎ কল্যাণ এবং মেয়েদেরও তিনি রেখে যাচ্ছেন। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ঠাকুরের মর্তলীলা শেষ হয়। মহাপুরুষ মহারাজ সেই জন্য বারবার বলছেন, এই সংঘ আমরা সৃষ্টি করিনি। ঠাকুরের অসুখের সময় তিনি এই সংঘ নিজেই সৃষ্টি করেছেন। সেই সময় তিনি নিজে স্বামীজি আর সকলকে শিক্ষা দিয়ে কি করে এই সংঘ গঠন এবং চালনা করতে হবে সেটি শিখিয়েছিলেন। সেইটিই হলো মঠের গোড়াপত্তন। 1881 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দের মধ্যে যেমন গৃহস্থ ভক্তরা এসেছিলেন, রামচন্দ্র, সুরেশ, মনমোহন, বলরাম মাস্টারমশাই, তেমনি ত্যাগী যুবকরাও এসেছিলেন, নরেন, রাখাল, লাটু এবং বাবুরাম। এবং সেইখানেই উদার ধর্মসংঘের যে বীজ, সেইটি ওই দক্ষিণেশ্বরেই শুরু হয়েছিল। সেই জন্যই বারবার বলা হয় দক্ষিণেশ্বরে যেন সেই প্রথম যুব সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল, এবং তার বীজটি অঙ্কুরিত হয়েছিল শামপুকুর বাটিতে 1885 সালের 2 অক্টোবর, যেখানে মূলত গৃহস্থরা অর্থ এবং ত্যাগীরা সেবা, এই সংঘ বীজ ও নবজাতক বৃক্ষ কাশীপুরে 1885 সালের 11ই ডিসেম্বর যেন ফর্ম হয়। এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ 19 অক্টোবর 1866, তখন আর রামকৃষ্ণ মিশন হয়নি, আলমবাজার মঠ, কাশীপুর, নীলাম্বর বাবুর বাগান বাড়ি ইত্যাদি স্থানে আসে। আমরা যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা দিনের কথা আজকে ভাবছি, সেটি যদি আমরা স্মরণ করি তাহলে দেখব যে স্বামী বিবেকানন্দ সেই বলরাম বাবুর বাড়ি, যেটি একটি ঐতিহাসিক তীর্থক্ষেত্র এবং শ্রী রামকৃষ্ণ ভাবগঙ্গার উৎসভূমি, সেইখানে তিনি শ্রী রামকৃষ্ণের গৃহস্থ ভক্তদিগকে একত্র আহ্বান করেছিলেন বারবার। সেটি কি না, এই বলরাম ভবনের সাথে আমরা জানি ওতপ্রোতভাবে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন জড়িয়ে। পাশ্চাত্য বিজয় করে স্বামীজি কলকাতায় ফিরে এসে সেখানে বলরামবাবুর বাড়িতে কয়েকদিন ছিলেন, এবং সেইখানেই শ্রীরামকৃষ্ণের গৃহস্থ ভক্তদিগকে একত্র আহ্বান করবার ফলে 1 মে 1897 শনিবার বিকাল 3টায় বহু ভক্ত বলরামবাবুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী যোগানন্দ প্রমুখ তথায় উপস্থিত ছিলেন, এবং স্বামী বিবেকানন্দের উদ্দেশ্য ছিল একটি সমিতি গঠন করা। সকলে উপবেশন করলে স্বামীজি বলেছিলেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। তবে আমাদের মতন দেশে প্রথম হতে সাধারণতন্ত্রে সংঘ তৈরি করা বা সাধারণের সম্মতি অর্থাৎ ভোট নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলে মনে হয় না। ওসব দেশের পাশ্চাত্যের নরনারী সমধিক শিক্ষিত, আমাদের মতন দেশ পরায়ণ নয়, অর্থাৎ আমরা হিংসাপূর্ণ। স্বামীজি বলছেন তারা গুণের সম্মান করতে শিখেছে। এই দেখুন না কেন, আমি একজন নগণ্য লোক, আমাকে ওদেশে কত আদর যত্ন করেছে।
এদেশে শিক্ষা বিস্তারে যখন সাধারণ লোক সমধিক সহৃদয় হবে, যখন মত ফতের সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে, তখন সাধারণতন্ত্র মতে সংঘের কাজ চালাতে পারবে। সেই জন্য এই সংঘে একজন ডিক্টেটর বা প্রধান পরিচালক থাকা চাই। সকলকে তার আদেশ মেনে চলতে হবে, তারপর কালে সকলের মত লয়ে কাজ করা হবে। স্বামীজি প্রথম অধিবেশনে এটি বলে দিলেন একেবারে। এবং তারপরেই বলছেন, আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসারাশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের 20 বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম এবং অদ্ভুত জীবনের আদর্শ আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ রামকৃষ্ণের নামে। রামকৃষ্ণ মিশন, ভগবান শ্রীরামকৃষ্ণ এখানে সাক্ষাৎ বিরাজমান, তার নির্দেশে সমস্ত কার্য হচ্ছে, সমস্ত কিছু চলছে। সেই জন্যে বলছেন, আমরা তাঁর পূর্ণ নাম এবং অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার, এই সংঘ তাঁর, আমরা প্রভুর দাস, আপনারা এই কাজে সহায় হন। স্বামীজির এই আবেদনটি যেন ছিল। এবং সেখানে স্বামীজি কিন্তু গৃহস্থদের বলছেন যে যারা আপনারা যাকে আদর্শ করে এই সংসার আশ্রমে কার্যক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন। গিরিশ ঘোষ প্রমুখ উপস্থিত গৃহী ভক্তগণ এই প্রস্তাব অনুমোদন করলে রামকৃষ্ণ সংঘের ভাবী কার্যপ্রণালী আলোচিত হইতে লাগল। সংঘের নাম রাখা হয়েছিল রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। এর 4 দিন পর 5ই মে 1897 খ্রিস্টাব্দে বলরাম বাবুর বাড়িতে অর্থাৎ বলরাম ভবনে আয়োজিত দ্বিতীয় অধিবেশনে সমিতির কার্যপ্রণালী আলোচিত হইয়া সংগৃহীত হয়। বলা বাহুল্য, এই 1 মে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সমিতি বা সংঘ স্থাপিত হয়। দ্বিতীয় দিন আয়োজিত সভায় উদ্দেশ্য বা গৃহীত প্রস্তাবগুলো, অর্থাৎ দ্বিতীয় দিন যেন রেজলিউশন নেওয়া হচ্ছে, সেটি কি না উদ্দেশ্য। এই রামকৃষ্ণ মিশন সংঘ বা অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য কি না মানবের হৃতার্থে শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন এবং কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হইয়াছে তাহাদের প্রচার এবং মনুষ্যের দৈহিক মানসিক এবং পরমার্থিক উন্নতিকল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে তদ বিষয়ে সাহায্য করা এই প্রচারের মিশনের উদ্দেশ্য। ব্রত জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্মাবলম্বীর মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রীরামকৃষ্ণ যে কার্যের অবতারণা করিয়াছিলেন তাহার পরিচালনাই এই মিশনের ব্রত। অর্থাৎ সমস্ত ধর্মের বা ধর্ম অবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যে আত্মীয়তা স্থাপন, তারা প্রত্যেকে ভাই। স্বামীজির সেই চিকাগো বক্তৃতার প্রতিফলন যেন এই মিশনের ব্রত, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। শ্রী রামকৃষ্ণদেব সেই অদ্বৈত অনুভব অনেক আগে করেছেন যে মাঝিকে যখন মারা হয়েছে, একজন মাঝি যখন আরেকজন মাঝির সাথে ঝগড়া করে পিঠে চড় বসিয়ে দিয়েছে, তখন তার সেই অনুভবটা শ্রী রামকৃষ্ণের নিজের শরীরে প্রতিভাত হয়েছে। এবং এই জন্য কার্যপ্রণালী না মনুষ্যের সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ, শিল্প এবং শ্রমোপজীবিকার উৎসাহ বর্ধন। অর্থাৎ এই মিশনের কার্যপ্রণালীর মধ্যে থাকবে কি সাংসারিক এবং আধ্যাত্মিক উন্নতি, নিঃশ্রেয়স এবং অভ্যুদয়, এবং তার জন্যে উপযুক্ত লোক শিক্ষিতকরণ, শিল্প এবং শ্রমোপজীবিকার উৎসাহ বর্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপে ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন। এবং ভারতবর্ষীয় কার্য কি না ভারতবর্ষের নগরে নগরে আচার্যব্রত গ্রহণাভিলাষী গৃহস্থ বা সন্ন্যাসীদিগের শিক্ষার জন্য আশ্রম স্থাপন এবং যাহাতে তাহারা দেশ দেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত করিতে পারেন তাহার উপায় অবলম্বন। বিদেশীয় কার্যবিভাগ ভারত বহির্ভূত প্রদেশসমূহে ব্রতধারী প্রেরণ এবং তৎদেশে স্থাপিত আশ্রম সকলের সহিত ভারতীয় আশ্রম সকলের ঘনিষ্ঠতা এবং সহানুভূতি বর্ধন এবং নূতন নূতন আশ্রম সংস্থাপন।
স্বামীজি উক্ত সমিতির সাধারণ সভাপতি হইলেন। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কলকাতা কেন্দ্রের সভাপতি এবং স্বামী যোগানন্দ তাহার সহকারী হইলেন। বাবু নরেন্দ্রনাথ মিত্র অ্যাটর্নি মহাশয় ইয়ার সেক্রেটারি, ডাক্তার শশীভূষণ ঘোষ এবং বাবু শরৎচন্দ্র সরকার সহকারী সেক্রেটারি হয়েছিলেন এবং শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী শাস্ত্র পাঠক রূপে নির্বাচিত হইলেন। সঙ্গে সঙ্গে এই নিয়মটিও বিধিবদ্ধ হইল যে প্রতি রোববার 4টের পর বলরাম বাবুর বাটিতে সমিতির অধিবেশন হইবে। পূর্বোক্ত সভার পরে 3 বৎসর পর্যন্ত রামকৃষ্ণ মিশন সমিতির অধিবেশন প্রতি রবিবারে বলরাম বসু মহাশয়ের বাটিতে হইয়াছিল। বলা বাহুল্য, স্বামীজি যতদিন না পুনরায় বিলাত গমন করিয়াছিলেন ততদিন সুবিধা মতো সমিতির অধিবেশনে উপস্থিত থাকিয়া কখনো উপদেশ দান, কখনো বা কিন্নর কণ্ঠে গান করিয়া শ্রোতৃবর্গকে মোহিত করিতেন। বলরাম ভবনে আয়োজিত এক সভার স্মৃতিচারণা করতে গিয়ে কুমুদবন্ধু সেন তার শ্রী মায়ের পুণ্যস্মৃতির শীর্ষক রচনায় লিখিয়াছেন, তিনি স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দের 1 মে শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে নিজের কল্পনাকে রূপায়িত করতে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন। রামকৃষ্ণ মিশনের সাপ্তাহিক সভাগুলি সাধারণভাবে প্রতি রবিবার সন্ধ্যায় বাগবাজারে বলরাম মন্দিরে অনুষ্ঠিত হতো। এরকম কয়েকটি সভার সময় শ্রী মা তার সঙ্গিনী এবং শিষ্যাদের নিয়ে উপস্থিত থাকতেন। স্বামীজি প্রায়শই এই সভায় সভাপতিত্ব করতেন, অনেক গান গাইতেন, বিশেষত যদি শ্রী মা উপস্থিত থাকতেন। অর্থাৎ শুধু ঠাকুর নয়, স্বয়ং জগন্মাতা তাঁর আশীর্বাদ নিয়ে স্বামীজি এই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন বা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছেন। এবং সেইটি কুমুদবন্ধু সেন তার স্মৃতিচারণায় জানাচ্ছেন যে প্রতি রোববার স্বামীজি হয় গান করে নয়তো বা উপদেশ দান করে, অর্থাৎ যে নিয়মটা অর্থাৎ কন্টিনিউইটি সেইটি যেন স্বামীজি চেয়েছিলেন। এবং এরই ঠিক পরে 15ই মে 1897 খ্রিস্টাব্দেই মুর্শিদাবাদ জেলার মহুলা গ্রামে দুর্ভিক্ষ পীড়িত মানুষের মধ্যে রামকৃষ্ণ মিশন পরিচালিত প্রথম ত্রাণ কার্য শুরু হয়। উক্ত সেবা কার্য অন্যত্র সম্প্রসারিত হয়েছিল। স্বামীজি অখণ্ডানন্দ মহারাজের কর্মকুশলতাকে ভিত্তি করিয়া বলরাম ভবন হইতেই সেবা কার্য পরিচালনা হইতে থাকে। স্বামী অখণ্ডানন্দ মহারাজকে উৎসাহ দান করে 1897 খ্রিস্টাব্দের 15ই জুন স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন, কর্ম করো কর্ম করো, হাম আর কুছ মাংতে হে, হাম और कुछ नहीं मांगते हैं, কর্ম কর্ম ইভেন আনটু ডেথ। ক্ষুদিতের পেটে অন্ন পৌঁছাতে যদি নাম ধাম রসাতলেও যায়, অহোভাগ্য মহোভাগ্যম। এ তো পুজো, নর নারী শরীরধারী প্রভুর পুজো। আর যা কিছু নেদত যদি দ মা পুষা, যদি দত্ত মু পাশাতে। এবং স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আয়ারল্যান্ডের মার্গারেট নোবেল 28শে জানুয়ারি 1898 খ্রিস্টাব্দে কলকাতায় পদার্পণ করেছিলেন এবং বাগবাজার অঞ্চলে স্বামীজির নির্দেশে তিনি নারী শিক্ষা প্রচলনেরও চেষ্টা করেছিলেন। অর্থাৎ এই যে শ্রীরামকৃষ্ণ সংঘের ভাবগঙ্গার উৎসমুখ, সেইটি কিন্তু এই বলরাম মন্দির এবং সেইটি এই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন। এবং এখানে ঠাকুর শতধিকবার পদার্পণ করেছেন এবং এইখানেই স্বামীজি তার উদ্দেশ্যটি বারবার আমাদের কাছে বলেছেন। এবং 4 বছর বাদে এই মিশনের ট্রাস্ট ডিট রামকৃষ্ণ মঠ হয় এবং 8 বছর বাদে আইনসিদ্ধ মিশন হয়। মাস্টারমশাই স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, দেখো তুমি যে দয়া পরোপকার বা জীবের কথা বলো, সে তো মায়ার রাজ্যের কথা। যখন বেদান্ত মতে মানুষের চরম লক্ষ্য মুক্তি লাভ, সমুদয় মায়ার বন্ধন কাটানো, তখন ওইসব মায়ার ব্যাপারে লিপ্ত হয়ে লোককে এই বিষয়ের উপদেশ দিয়ে ফল কি? তখন স্বামীজি উত্তর দিয়েছিলেন, মুক্তিটাও কি মায়ার অন্তর্গত নয়? আত্মা তো নিত্য মুক্তি, তার আবার মুক্তির চেষ্টা কি? এবং 1 মে 1897 তারিখে রামকৃষ্ণ প্রচার সমিতি প্রতিষ্ঠার জন্য অনুষ্ঠিত সভার শেষে স্বামী যোগানন্দ কিন্তু স্বামীজির নিকট অনুযোগ প্রকাশ করেছিলেন যে তোমার এসব বিদেশিভাবে কাজ করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি এরকম ছিল? তখন স্বামীজি উত্তর দিয়েছিলেন, তুই কি করে জানলি যে এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস। আমি এই গণ্ডি ভেঙে তার ভাব
পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। প্রভুর দয়ার নিদর্শন ভুয়ো ভুয়ো এই জীবনে পেয়েছি। তিনি পেছনে দাঁড়িয়ে এসব কাজ করিয়ে নিচ্ছেন। এবার এদেশে কিছু কাজ করে যাব, তোরা সন্দেহ ছেড়ে আমার কাজে সাহায্য কর, দেখবি তাঁর ইচ্ছায় সব পূর্ণ হয়ে যাবে। গিরিশচন্দ্র বললেন যে আমি দেখছি প্রভুর শক্তি তোমায় দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, সাদা চোখে দেখছি। এবং পরবর্তীকালে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে এই মঠ স্থানান্তরিত হয় 13ই ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দ। এবং স্বামীজি যেন চেষ্টাই করেছিলেন এখানে যে সুনিয়মের দ্বারা কুনিয়মগুলোকে দূর করে শেষে সব নিয়মের বাইরে যাওয়ার চেষ্টা করা। সেই জন্য বেলুড় মঠের নিয়মাবলীতে তিনি বিদ্যাচর্চা, ত্যাগ, তপস্যা এবং আদর্শ প্রচারের কথা লিখেছেন। এবং আত্মমুক্তিকামী সন্ন্যাসীগণের সম্মুখে স্বামীজি তুলে ধরেছিলেন সেই দ্বৈত লক্ষ্য যে আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায়চ, অর্থাৎ দ্বৈত লক্ষ্যই ছিল এক লক্ষ্যাভিমুখী। এবং স্বাধীনতা প্রিয় সন্ন্যাসীগণকে সংগঠিত করার জন্য স্বামীজি নিয়মাবলীর প্রবর্তন করেছিলেন। ঘণ্টা বাজিয়ে সময়ের ব্যবহার নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন এবং ব্যক্তি স্বার্থকে গোষ্ঠী স্বার্থের নিকট বিসর্জন দিতে হয়েছিল। স্বামীজি একটি চিঠিতে শিবানন্দ মহারাজকে লিখেছিলেন, অ্যাবাভ অল ওবিডিয়েন্স অ্যান্ড স্পিরিট ডিক্রপস, সম্প্রদায়ের হুকুমের অধীনতা এবং সম্প্রদায়ের জন্য আপনার ভাবকে বলিদান, এ না হলে কাজ হবে না। এবং পরম্পরার দোহাই না দিয়ে যুক্তি বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক ভাব অনুসরণ করে মঠ জীবনকে পরিচালনার চেষ্টা করা হয়েছিল। গোষ্ঠী স্বাস্থ্য, বিদ্যাচর্চা এবং প্রচার কার্যের মাধ্যম দিয়ে যেন এক মন এক দেহ। এবং এই রামকৃষ্ণ সংঘের দুটি জিনিস, সেটি ভালোবাসা এবং আনুগত্য ঠাকুরের প্রতি। সংঘ বা প্রতিষ্ঠানের জীবনে নানান রকম পরিবর্তন এলেও সব পরিকল্পনা স্বামীজি রচনা করেছিলেন ঠাকুরের জীবন এবং বাণীর আলোকে। মঠবাসীগণ এমন কিছু সম্পদ অর্জন করেছিলেন যার দ্বারা তারা পরিবর্তনের সকল চ্যালেঞ্জের মোকাবিলা করতে সমর্থ হয়েছিলেন। স্বামীজি একটি ভাষণে বলেছিলেন, 12টি তরুণ মানুষের কাছে বড় বড় আদর্শের কথা বলছে, সেই আদর্শ তারা জীবনে বাস্তবায়িত করতে দৃঢ় সংকল্প। সকলেই শুনে হাসত। ঠাট্টা বিদ্রুপ যত প্রবল হয়ে উঠল, আমরাও ততই দৃঢ় প্রতিজ্ঞ হলাম। 10টি বছর কেটে গেল, সহস্রবার হতাশা দেখা দিল, কিন্তু একটি জিনিস আমাদের সর্বদাই আশান্বিত করে রেখেছিল, সেটি হলো আমাদের পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস ও গভীর ভালোবাসা। এই ভালোবাসাই পরম আশীর্বাদ। এবং মঠ যখন নীলাম্বরবাবুর বাগান বাড়িতে ছিল, তখন স্বামী শারদানন্দ মহারাজ তিনি তার সব কাজই ছিল কেতাদুরস্ত। স্বামী অদ্ভুতানন্দ মহারাজ সব এলোমেলো করে রাখতেন। লাটু মহারাজ বলছেন, তখন যখন জিজ্ঞেস করা হতো তখন বলছেন, দেখছি ওদেশ থেকে তুমি কতখানি সাহেব এসে হয়েছ বা সাহেব বনেছ। সেই জন্য স্বামীজি বারবার এটি বলছেন যে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আমরা এক অতুল ঐশ্বর্যের অধিকারী হয়েছি। কেবল বাক সর্বস্ব না হইয়া যথার্থ জীবনযাপনের জন্য একটা ঐকান্তিক ইচ্ছা এবং বিরামহীন সাধনার অনুপ্রেরণা তার নিকট আমরা লাভ করিয়াছিলাম। এবং সেই জন্য পরবর্তীকালে স্বামী শুদ্ধানন্দজি বলছেন যে সকল কার্যই যথার্থ আন্তরিকতা সহকারে হৃদয়ের সহিত অনুষ্ঠান করলে তপস্যায় পরিণত হতে পারে, সেটা তারা যেন দেখিয়েছিলেন। এবং স্বামীজি সেই ভালোবাসা কথা, সম্পদের কথা পরবর্তীকালে বলেছেন যে অট্টালিকায় মঠ হয় না, বৈভবে হয় না, বিরক্ত তপনিষ্ঠ সন্ন্যাসী জীবন যথায় প্রকাশ পায় তাহাই মঠ। ভিক্ষু সেতে নৃপ ইব ত্যক্ত সর্বস্বয়পি, অর্থাৎ বাসনাত্যাগী সাধু মাটিতে শুয়েও রাজার মতন সন্তুষ্ট থাকে। এবং এই যে চিরাচরিত সন্ন্যাসীদের জীবন, বাঁধন ছাড়া ছন্ন ছাড়া জীবন, কি করে তারা সঙ্গবদ্ধ হলেন? স্বামী শারদানন্দ বলছেন, এর পেছনে ছিল ত্যাগী রামকৃষ্ণ শিষ্যগণের ইন্টেন্স স্পিরিট অফ স্যাক্রিফাইস অ্যান্ড লাভ ফর দ্য আইডিয়াল। স্বামীজি বলছেন, পবিত্র খাঁটি প্রত্যক্ষানুভূতি সম্পন্ন 10-12টি তেজিয়ান ব্যক্তি জগৎ তোলপাড় করতে সমর্থ। এরূপ ডজনখানেক ব্যক্তির মধ্যে উদ্দেশ্যের একতানতা থাকলে তাদের নিয়ে একটি শক্তিশালী সংঘ আপনা থেকেই গড়ে ওঠে। রামকৃষ্ণ সংঘের আসল ভিত্তি হচ্ছে ভালোবাসা। সেইটি শ্রী মা বলেছিলেন, ভালোবাসাতেই গড়ে উঠেছে তার সংঘ। বাবুরাম মহারাজ যেটি বলছেন যে ভালোবাসার আরেক নাম রামকৃষ্ণ মিশন। মহেন্দ্রনাথ দত্ত
নিজে বলছেন, ইহা একটি জীবন্ত ভালোবাসা, মুঠো করা যাইতে পারে, ছোঁয়া যাইতে পারে, গায়ে মাখা যাইতে পারে, ইয়া বড়নগরের মঠেতে স্পষ্ট দেখিতে পাওয়া যাইত। এবং এই ভালোবাসাই সঙ্গজীবনের একমাত্র তাৎপর্য। সেই জন্য স্বামীজি বলছেন, স্বামীজি নিবেদিতাকে বলছেন যে আজ যদি আমি মদ্যপ অসচ্চরিত্র হয়ে যাই, আমার শিষ্যরা আমাকে লাথি মেরে তাড়িয়ে দেবে, কিন্তু এমন গুরু ভাই আছে যাদের কাছে আমি সেই একই নরেন থাকব। যখন এমন একটা ভালোবাসা দেখা দেয়, তখন জন্ম নেয় নতুন ধর্ম। এই ভালোবাসা থেকেই সঙ্ঘের উৎপত্তি, বিস্তৃতি, এবং এই ভালোবাসাই সঙ্ঘের প্রাণ শক্তি। রামকৃষ্ণ মিশনের যে উত্তরণের কথা আমরা আলোচনা করলাম, সেটি আসলে এই ভালোবাসার উত্তরণ। সেই জন্য স্বামীজি বারবার সুন্দর করে বলছেন যে কি দেশ, দর্শনশাস্ত্র, নীতিশাস্ত্র, আধ্যাত্মিকতা যা কিছু মানুষের অন্তর্নিহিত পশু সত্তা রক্ষা করিবার নিরন্তর প্রচেষ্টায় বিরতি আনিয়ে দেয়, যে সকল শিক্ষা মানুষকে পশুত্বের আবরণ অপসৃত করিয়া জন্ম মৃত্যুহীন চিরপবিত্র অমর আত্মারূপে প্রকাশিত হইতে সাহায্য করে, এই দেশ সেই সব কিছুরই পুণ্যভূমি। দেহের ক্ষুধা অন্নদান করে করতে হবে, মনের ক্ষুধা জ্ঞানদান করে করতে হবে, আত্মার ক্ষুধা ধর্মদান করে করতে হবে। তব তরে হেরো প্রতীক্ষায় আছে বিশ্বজন, তব মৃত্যু নাহি কদাচন। ভারত জীবনপণ করেছে সেইটি এই অন্নদান, জ্ঞানদান এবং ধর্মদান, এবং জীবনপণ করছে এই ধর্মদানের জন্য। সেই জন্য ভারতবর্ষ পুণ্যভূমি। এবং স্বামীজি বারবার বলেছেন যে এই মাতৃভূমিকে পুনরুজ্জীবিত করাই তার একমাত্র ব্রত, এবং সেই ব্রত উদ্ধারণের জন্য রামকৃষ্ণ মিশনের মাধ্যমে, এই সঙ্ঘের মাধ্যমে সেটি, এবং যে সঙ্ঘের মূল মন্ত্র ভালোবাসা। এবং সেই জন্য বাগবাজার বলরামবাবুর বাড়িতে এই রামকৃষ্ণ মিশন এবং তার ঐতিহাসিক তাৎপর্য আমাদের বারবার আজকের এই পুণ্য দিনে স্মরণ করিয়ে দেয় যে আমরাও যেন এই রামকৃষ্ণ মিশনের কাছে একেবারে ঋণী হয়ে থাকি এই ভালোবাসার কাছে। এবং সেই জন্য রোমারোলা খুব সুন্দর করে একটি কথা লিখেছিলেন, সময় এবং দেশের পার্থক্য বাদ দিলে আমরা রামকৃষ্ণদেবকে যিশুর ছোট ভাই রূপেই দেখতে পাই। সত্যি সত্যি এই রামকৃষ্ণ মিশন আমাদের উৎসাহিত করে। আমরা বারবার আজকের দিনে স্মরণ করি যে স্বামীজি তার দেশবাসীকে বেশ জোরের সঙ্গে মনে করিয়ে দিয়েছিলেন, কারণ যুক্তরাষ্ট্রের সভাপতি হওয়ার পর জন এফ কেনেডি তার দেশবাসীকে বলেছিলেন যে কেউ যেন জিজ্ঞাসা না করেন দেশ তার জন্য কি করলো, সে যেন নিজেই জিজ্ঞাসা করে সে নিজের দেশের জন্য কি করতে পারে। স্বামীজি যেন বারবার আমাদেরকে সেই স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রথমত আমাদিগকে মনে রাখতে হবে আমরা সকলেই জগতের নিকট ঋণী, জগৎ আমাদের নিকট এতটুকু ঋণী নয়। দ্বিতীয়ত এই জগতে একজন ঈশ্বর আছেন, ইয়া সত্য নয় যে এই জগৎ স্রোতে ভাসিয়া চলিয়া গেছে, তোমার বা আমার সাহায্যের অপেক্ষায় রইয়াছে। এবং এই জগৎ একটি বিরাট নৈতিক ব্যায়ামশালা, এখানে আমাদের সকলকেই অনুশীলন করতে হবে যাতে দিন দিন আমরা আরও বেশি আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারি। এবং তৃতীয়ত আমরা যেন কাউকে ঘৃণা না করি। আর চতুর্থত আমাদের কোনো প্রকার গোঁড়া হওয়া উচিত নয়, কারণ গোঁড়ামি প্রেমের বিপরীত। সত্যি সত্যি আমাদের রামকৃষ্ণ মিশন ভারতবর্ষের মানুষের চরিত্রে এবং জীবনে এইভাবে ভালোবাসার বীজটি উক্ত করেছে, এটি স্বামীজি আমাদের উৎসাহিত করেছেন। আজকের এই পুণ্য দিনে সৎকথায়, প্রতিদিনের প্রার্থনায় স্বামীজির এই বাণীগুলোকে স্মরণ করে যেন জীবনটিকে সেইভাবে গড়ে তুলতে পারি, এইটুকু নিবেদন করে আজকের মতন বিরতি। নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।